আজ 14ই এপ্রিল 2025 সোমবার। দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ক্ষোভের আগুন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে মুর্শিদাবাদ। প্রতিবাদ মিছিল হয়েছে কলকাতায়। সোমবারও কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচি ছিল। আইএসএফ কর্মীদের দাবি তারা সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে ভাঙড়, মিনাখা এবং সন্দেশখালীর আইএসএফ কর্মী সমর্থকরা ছিলেন, কিন্তু বাসন্তী হাইওয়ের ওপর বৈরামপুরের কাছে তাদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করেন আইএসএফ কর্মীরা। তাই নিয়েই সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের সোনপুরে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের অন্তত 5টা বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইট মেরে ভাঙা হয়েছে কলকাতা পুলিশের গাড়ির কাঁচ। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের প্রিজন ভ্যানেও। ভাঙচুরের পর সেটা রাস্তায় উল্টে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সকালে ভাঙড়ের ভোজেরহাটে 3 রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ। বাধা পেয়ে সেখানে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন তারা। এরপর থেকেই পথ অবরোধ করা শুরু করেন আইএসএফ কর্মীরা। অবরোধের জেরে কলকাতা দক্ষিণ 24 পরগনা সংযোগকারী বাসন্তী হাইওয়েতে যানজট তৈরি হয়। পুলিশের তরফে মাইকিং করে বিক্ষোভকারীদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়, কিন্তু বিক্ষোভকারীরা সরেননি। উল্টে সময় যত এগিয়েছে তপ্ত হয়েছে পরিস্থিতি। মঙ্গলবার পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। পশ্চিমবঙ্গ 1432 বঙ্গাব্দে পা রাখবে। বৈশাখের প্রথম দিনটাকে 2023 সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরকারি ছুটি হলেও রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। বস্তুত আগামী বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে তৃণমূল এই দিনটাতে বাঙালি গরিমায় আরও শান দিতে চাইছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা এবং পালনের নেপথ্যে রয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। 20 জুন দিনটা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে বিজেপি। তাদের যুক্তি, 1947 সালে দেশভাগের সময় হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনের জেরে পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। যেহেতু শ্যামাপ্রসাদের দাবি মেনে বাংলা প্রদেশের বিভাজন এবং পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসাবে রাখার প্রস্তাব 1947 সালের 20 জুন কলকাতায় অনুষ্ঠিত বাংলা প্রাদেশিক আইনসভার, এখন যেটা পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশনে গৃহীত হয়েছিল, তাই ওই দিন পশ্চিমবঙ্গের আবির্ভাব দিবস হিসেবে পালন করে বিজেপি। 2023 সালের 20 জুন বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনেও পশ্চিমবঙ্গ দিবস পালনের আয়োজন করেছিলেন। রাজভবনের ওই কর্মসূচিতে আপত্তি জানিয়ে রাজ্যপালকে সেই অনুষ্ঠান না করতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা, কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সেই অনুরোধ মানেননি। রাজভবনে ঘটা করে ওই দিন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। তারপরেই রাজ্য দিবস ঠিক করতে নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক ডাকেন। ওই বৈঠকে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বেছে নেওয়া হয়। পরে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে সেই মর্মে প্রস্তাবও পাশ করিয়ে নেয় রাজ্য সরকার, যদিও সেই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল বিরোধী দল বিজেপি। সরকারি স্বীকৃতি পাওয়ার পর গত বছর পয়লা বৈশাখে ছিল পশ্চিমবঙ্গ দিবস, কিন্তু লোকসভা ভোটের ব্যস্ততা এবং আদর্শ আচরণবিধির কারণে দিনটা পালন করতে পারেনি তৃণমূল। তবে সরকারি স্তরে ছোট আকারে দিনটা পালন করেছিল রাজ্য সরকার। লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। তৃতীয়বার সরকার গঠন করলেও নরেন্দ্র মোদীর সরকার জোট শরিকদের উপর নির্ভরশীল। তারপরে গত বছর 20 জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবসের আয়োজন করা হয় নমনম করে, কিন্তু অনুষ্ঠানে ছিলেন না রাজ্যপালই। এবছর বাংলা নববর্ষে সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু রবীন্দ্র সদনে সরকারের তরফেই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের বন্দোবস্ত করা হয়েছে। তবে প্রশাসনিক ক্ষেত্রে দিনটাকে বাংলা দিবস হিসাবে পালন করা হচ্ছে। রবীন্দ্র সদনের একতারা মুক্ত মঞ্চে পয়লা বৈশাখ সকাল 8টা থেকে দিনভর চলবে বঙ্গ সংস্কৃতির সঙ্গে যুক্ত নানা অনুষ্ঠান। পাশাপাশি রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে বিকেলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে বাংলা দিবস পালিত হবে।
সেখানে জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জেলা স্তরেও তথ্য ও সংস্কৃতি বিভাগ বাংলা দিবস পালন করবে। প্রসঙ্গত, এবছর অনেক আগে থেকেই লিখিত বিবৃতি জারি করে তৃণমূলের রাজ্য সংগঠন থেকে শুরু করে জেলা, ব্লক ও বুথ স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। লিখিত নির্দেশে বাঙালি গরিমাকে জাগিয়ে তুলতে দিনটা পালন করতে বলেছেন তিনি। তাই তৃণমূলের নেতারা পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েছেন। গত 36 ঘন্টায় মুর্শিদাবাদে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। উপদ্রুত এলাকা শান্তই রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। তবে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠক করে এমন কথাই জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজে আইন শৃঙ্খলা জাভেদ শামীম। তার হুঁশিয়ারি, অপরাধীরা ছাড় পাবে না। জনসাধারণকে গুজবে কান না দেওয়ারও বার্তা দিয়েছেন এডিজে আইন শৃঙ্খলা। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। বেসরকারি সূত্রে দাবি, মৃত্যুও হয়েছে অন্তত 3 জনের। এই পরিস্থিতিতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর শনিবার রাত থেকে মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলগুলোতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান চলছে। জাভেদ বলেন, গত 36 ঘন্টায় সেইভাবে কোথাও অশান্তির ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত 200 জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এডিজে আইন শৃঙ্খলার দাবি, কোনো ঘটনা না জেনে বাইরের রাজ্য থেকে গুজব ছড়ানো হচ্ছে। গুজব বন্ধ করতেই উপদ্রুত এলাকাগুলোতে ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। তবে তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদ মালদহের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দোকানপাটও খুলছে, শান্তি বজায় রয়েছে। জঙ্গিপুরে পুলিশ কর্তা বলেছেন, শান্তি ফেরাতে স্থানীয়দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাহিনীর রুট মার্চ চলছে, এলাকায় যাচ্ছেন উচ্চপদস্থ আইপিএস অফিসারেরা। মুর্শিদাবাদ যখন থমথমে, তখন চায়ের কাপে চুমুক দিয়ে সুখ খোঁজার চেষ্টা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের। মুর্শিদাবাদে যখন ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষ, তখন চায়ের কাপে সুখ খুঁজছেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। লোকসভা ভোটে অধীর চৌধুরীকে হারিয়ে ওই কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন তিনি। বহরমপুরের পাশের এলাকাতেই ছড়িয়েছে হিংসা। শান্তি বজায় রাখার আবেদন তো দূরের কথা, কোনো বিবৃতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই জেলার 2 জন তৃণমূল সাংসদের পক্ষ থেকে। আবু তাহের মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ, তারও কোনো দেখা নেই। সমাজ মাধ্যমে পাঠানোর ওই ছবি পোস্ট করার পর থেকেই সমালোচনা শুরু হয়েছে। ইউসুফ পাঠান তার 3টে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছে, সুন্দর দুপুর, দারুণ একটা চা এবং মনোরম পরিবেশ। তার ওই পোস্টের তলায় অনেকে তাকে কটাক্ষ করেছেন। একজন সাংসদ শান্তি ফেরানোর কথা না বলে, কোনো উদ্বেগ প্রকাশ না করে কিভাবে এত খোশ মেজাজে থাকতে পারেন? ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে আচমকা উত্তপ্ত হয়ে উঠেছে অসমের কাছাড় জেলা। ওই আইনের প্রতিবাদে একদল এলাকাবাসী রাস্তায় নেমে শুরু করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। পাল্টা বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জ করে পুলিশ। গত শুক্রবার এই ঘটনার পর থেকেই থমথমে অসমের কাছাড় জেলার পরিস্থিতি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশিকা কাছাড় জেলা প্রশাসনের। কাছাড়ের পরিস্থিতি নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন জেলা শাসক মৃদুল যাদব। কাছাড় এসপি নুমাল মহাত্তার রিপোর্ট পেয়েই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত কাছাড়ে 5 জনের বেশি মানুষের জমায়েত, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে বিক্ষোভ ছড়ায় কাছাড় থেকে বেরেঙ্গায়। রবিবার শিলচরের কাছাকাছি ওই এলাকাতে শতাধিক বিক্ষোভকারীর বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নামানো হয়েছে সিআরপিএফ এবং কমান্ডো বাহিনীকে। ঢাকার মার্চ ফর গাজা সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। তিনি আরও বলেছেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম প্রতিধ্বনিত হবে। শনিবার 12 এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেছেন। একই সাথে বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বিবৃতিতে বলেছেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে। 12 এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসাবে লিপিবদ্ধ থাকবে, যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। আল জাজিরার খবরে বলা হয়েছে,
গাজায় এ পর্যন্ত 35টা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরু হয় 2023 সালের 7ই অক্টোবর। হামলা থেকে বাদ যায়নি বিদ্যালয়, ধর্মীয় স্থাপনা, উদ্বাস্তুদের আশ্রয়স্থল, এমনকি হাসপাতালও। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এই উপত্যকায় এখনও পর্যন্ত 35টা হাসপাতালে হামলা করেছে কিংবা আগুন লাগিয়ে দিয়েছে ইসরায়েল। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর একটা তালিকা গতকাল রবিবার প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। তালিকায় সর্বশেষ হামলার শিকার গাজা নগরীর আল আহলি আরব ব্যাপিস্ট হাসপাতালের নামও রয়েছে। গতকাল এই হাসপাতালে 2টো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার 14 এপ্রিল 2025 বাংলাদেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখের অনুষ্ঠান। সেই উপলক্ষে একাধিক পদযাত্রা, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই উপলক্ষে বাংলাদেশিরা তাদের ফেসবুকে নানা পোস্টও করছেন। লক্ষণীয়ভাবে তেমনই কিছু ফেসবুক পোস্ট নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তার এদিনের সেই সমস্ত পোস্টে যেমন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদী চেহারা তুলে ধরা হয়েছে, তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতিরও বার্তা দেওয়া হয়েছে। শফিকুল এদিন দুপুরে মোহাম্মদ রোমেল নামে এক ডিজিটাল ক্রিয়েটারের কিছু পোস্ট শেয়ার করেছেন। তার মধ্যে একটাতে ইসলাম ধর্মগুরুদের সঙ্গেই একসঙ্গে বসে আলাপ আলোচনা করতে দেখা যাচ্ছে গেরুয়া বসনধারীদের। সেই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, চট্টগ্রাম থেকে ব্রহ্মচারী ভাইরা আসছেন, সকালে আজকের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছেন। সেই একই পোস্টে রাক্ষসীর আদলে তৈরি শেখ হাসিনার একটা প্রতিকৃতিও শেয়ার করা হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য এবং সম্মানজনক চুক্তি চায় ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে শনিবার থেকে বৈঠক শুরু হয়েছে। শনিবার ওমানের রাজধানী মাসকাটে এই বৈঠক শুরু হয়েছে। তবে কতদিন এই বৈঠক চলবে এই বিষয়ে কিছু জানা যায়নি। ইরানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আলোচনায় অংশ নিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মাসকাটে পৌঁছেছে। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভিতে সম্প্রচারিত একটা ভিডিওতে দেখা গিয়েছে মাসকাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার অংশ হিসাবে আরাকচি ইরানের প্রধান দাবিগুলোর পাশাপাশি এই নিয়ে তেহরানের অবস্থান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগে আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ন্যায্য এবং সম্মানজনক চুক্তি করতে চায় তার দেশ। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সমান অবস্থান থেকে একটা ন্যায্য এবং সম্মানজনক চুক্তি করা। যদি অপরপক্ষ যুক্তরাষ্ট্র একই অবস্থান থেকে আসে তাহলে আশা করা যায় প্রাথমিক একটা বোঝাপড়া তৈরি হবে, এতে দুপক্ষের আলোচনার পথ খুলে যাবে। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের করা আরও পৃথক 3টে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত। দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের দায়ের করা পৃথক 3টে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গতকাল রবিবার এই আদেশ দিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেটের প্রধান রোনেন বার কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করছেন বলে জানা গিয়েছে। এই পরিকল্পনার কথা জানিয়ে রিপোর্ট দিয়েছে ইসরায়েলের চ্যানেল 12। তাদেরকে উদ্ধৃত করে অনলাইন টাইমস অফ ইসরায়েল বলছে, গত সপ্তাহে হাইকোর্ট অফ জাস্টিস একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বারকে অবশ্যই পদে বহাল থাকতে হবে। গত মাসে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে বরখাস্ত করার চেষ্টা করেন। এই বিষয়ে আইনি বিরোধের একটা সমঝোতায় পৌঁছানোর জন্য সরকার এবং অ্যাটর্নি জেনারেলকে 20 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে চ্যানেল 12 জানিয়েছে, বার পদত্যাগ করতে চান। তিনি বিশ্বাস করেন যে চলমান লড়াই সিনবেটের জন্য বিরাট ক্ষতি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বার আগামী
সপ্তাহে আদালতে একটা সংক্ষিপ্ত বক্তব্য জমা দেবেন। আশা করা হচ্ছে যে তিনি চিঠিতে তার উদ্দেশ্য এবং পদত্যাগের তারিখ বিস্তারিতভাবে উল্লেখ করবেন। বেঞ্জামিন নেতানিয়াহু মার্চ মাসে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এই বলে যে তিনি তার উপর আস্থা হারিয়ে ফেলেছেন। এই পদক্ষেপটা ইসরায়েলি ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড গড়েছে। তা হলো সরকার দেশীয় নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছে। তবে এই পদক্ষেপের বিরোধীরা অভিযোগ করছেন বারকে পদ থেকে অপসারণে নেতানিয়াহুর স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব আছে, কারণ শিনবেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।